Hello everyone. Welcome back to our biology classes. I hope যে তোমাদের রেসপেক্টিভ স্কুলে যে এক্সামস গেছে ওই এক্সামসগুলো খুব ভালো গেছে, ঠিক আছে? তো let us start a new chapter of ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিন্স সিবিএসসি এর এখন এক্সাম চলছে, তাই সিবিএসসি স্টুডেন্টসরা আসতে পারছে না, সো উই শ্যাল স্টার্ট এ নিউ চ্যাপ্টার ফ্রম টিবিএসসি অ্যান্ড ইট ওয়াজ অফকোর্স ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস প্ল্যান। তো এই প্ল্যানেই এগিয়ে এই চ্যাপ্টারটা স্টার্ট করছে, যেটা হচ্ছে হোয়াই ডু উই ফল ইল, মানে আমরা অসুস্থ কেন হই। তো বেসিক্যালি এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বো জিনিস আশা করি যে আইডিয়া পেয়ে যাবে, বিকজ এই চ্যাপ্টারটা অসুস্থতা নিয়ে, ইলনেস নিয়ে, ডিজিজ নিয়ে, আর কিছু পার্টিকুলার ডিজিজ, এই ডিজিজের কি জার্মস সিমটমস কি হয় এগুলা নিয়ে, ঠিক আছে? তো মেটেরিয়ালস যেটা পাবে ওই মেটেরিয়ালের মধ্যে একটা চার্ট বানানো আছে ভেরি ওয়েল, যেটার মধ্যে সবগুলা ডিজিজ লিস্ট আপ আছে, ডিজিজের সিমটমস কি কি, পজিটিভ এজেন্ট কি, মানে কে করছে ওই ডিজিজটা, এভরিথিং লিস্টেড আছে। সো এই চার্টটা দেখলে তোমাদের মানে সবকিছু আইডিয়া হয়ে যাবে আর কি ডিজিজ সম্বন্ধে। বাকি এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে যাই। সবচেয়ে প্রথম হচ্ছে যে যখন আমরা ডিজিজ পড়ি, মানে রোগ পড়ি, ইলনেস পড়ি, তার আগে বুঝতে লাগে যে আর উই হেলদি, ঠিক আছে? হেলদি আছে কিনা না সেটা কিভাবে বুঝবো? তো ওইটার জন্য আমাদের ডাইভ করতে লাগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেফিনেশন হেলথের উপর, যেটার মধ্যে বলেছে যে পার্সন ইজ সেড টু বি হেলদি ওয়েন হি ইজ মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড সোশিয়ালি গুড, ঠিক আছে? যখন একজন মানুষ মানসিকভাবে, সোসাইটির মধ্যে সোশিয়ালভাবে এবং ফিজিক্যালি সে ওয়েল থাকবে, তখনই আমরা বলবো যে ওই মানুষটা হেলদি, ঠিক আছে? তো তার মানে হেলথকে মেজার করার ক্রাইটেরিয়াই হচ্ছে এই তিনটা প্যারামিটার। একটা হচ্ছে মেন্টাল স্টেট, একটা হচ্ছে সোসাইটির মধ্যে তোমার কি স্ট্যাটাস আছে সেটা সোশ্যাল স্টেট, আর একটা হচ্ছে নিজের ফিজিক্যাল স্টেট। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা মেন্টাল ইলনেস নিয়ে পড়বো না, এই চ্যাপ্টারের মধ্যে আমরা সোশিয়াল বিহেভিয়ার্স নিয়েও পড়বো না, বিকজ এইসব হচ্ছে সাইকোলজি টপিক। আমরা এই চ্যাপ্টারের মধ্যে ফিজিক্যাল ইলনেস অ্যান্ড ফিজিক্যাল ডিজিজেস নিয়ে পড়বো, ঠিক আছে? তো আফটার দ্যাট এই যে জিনিসটা, এটার পর আমরা ডিজিজ সম্বন্ধে যাই, যে তার মানে ডিজিজ কি? ডিজিজ হচ্ছে এমন একটা স্টেট যেখানের মধ্যে আমার যে কোনো একটা কন্ডিশন মেলফাংশন হবে, ঠিক আছে? বডির যে কোনো একটা কন্ডিশন মেলফাংশন হবে। কি কন্ডিশন হতে পারে? মেন্টাল স্টেট মেলফাংশন হতে পারে, ঠিক আছে না? পরীক্ষা ভালো যায়নি, মেন্টাল স্ট্রেস হতে পারে, তাই কারোর সাথে বাজে বিহেভিয়ার করে দিলাম, তো এটাও একটা ডিজিজ, ঠিক আছে? নট বিহেভিং উইথ সামওয়ান এলস, ইট ইজ অলসো এ ডিজিজ, বাট ওইগুলাকে আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স বলি। বায়োলজিক্যাল ডিসঅর্ডার্স কোনগুলা? যেগুলা আমরা বডির মধ্যে ফিজিক্যালি এফেক্ট পাই নিজের বডিতে, ঠিক আছে? তো ওই মেলফাংশনিং স্টেটসগুলোকে ডিজিজ বলে। আর এই ডিজিজগুলা হয় কিভাবে, মানে ফিজিক্যাল ডিজিজগুলো হয় কিভাবে? তো ফিজিক্যাল ডিজিজগুলা কিছু এক্সটার্নাল অথবা ইন্টারনাল ফ্যাক্টরসের জন্য হতে পারে। তো ওইগুলো আমরা দেখবো যে এক্সটার্নাল কি কি ফ্যাক্টরস আমাদেরকে এফেক্ট করতে পারে যার কারণে ডিজিজ হতে পারে, আর ইন্টারনাল কি কি ফ্যাক্টরস আছে যেগুলোর জন্য আমাদের ডিজিজ হতে পারে, ঠিক আছে? তো এক্সটার্নাল ফ্যাক্টরসের মধ্যে কি কি আসতে পারে? আনব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট সবাই পড়েছো ছোট ক্লাসে। ব্যালেন্স ডায়েট মানে জানা আছে, মানে একটা সম্পূর্ণ আহার যেটার মধ্যে পারফেক্ট অ্যামাউন্ট অফ সব নিউট্রিয়েন্টস থাকবে, ওয়াটার থাকবে, ফাইবার্স থাকবে, যেটা খাওয়ার পর আমার বডির যা নিউট্রিয়েন্ট যতটুকু লাগে ওইটা যাতে পায়, ওই রকম ডায়েটকে, ওই রকম খাবারকে ব্যালেন্সড ডায়েট বলে। তো যদি কারোর আনব্যালেন্স ডায়েট হয় তাহলে ওদের বডিতে ডিজিজ দেখা যাবে, যেগুলো আমরা ছোট ক্লাসে পড়েছি, ঠিক আছে? তো ডেফিসিয়েন্সি ডিজিজগুলো মনে আছে? ভিটামিন এর অভাবে কি হয়? নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন সির অভাবে স্কারভি। ভিটামিন ডির অভাবে রিকেট। ক্যালসিয়ামের অভাবে রিকেট, ঠিক আছে? আয়রনের অভাবে অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কমে যায় বডিতে। তো এইসব হচ্ছে কি আনব্যালেন্স ডায়েটের এক্সাম্পল। যে আনব্যালেন্স ডায়েট যদি হয়, মেল নিউট্রিশন যদি হয়, তাহলে ডেফিসিয়েন্সি ডিজিজগুলা বডিতে দেখা যায়, ঠিক আছে? তো এটাকে ঠিক কিভাবে করা? আবার সেম ব্যালেন্স ডায়েট করে নাও, ঠিক আছে? তো আয়োডিনের অভাবে গয়টার হয়, এই জায়গা ফুলে যায়, কারেক্ট? এসব ক্লাস 6 না 7 জানি তোমাদের এই চ্যাপ্টারটা ছিল। ম্যারাসমাস, কোয়াশিওরকর, ডার্মাটাইটিস, এসব ডিজিজ ডেফিসিয়েন্সি ডিজিজ, ঠিক আছে? ফ্যাটের অভাবে ডার্মাটাইটিস হয়, স্কিনের রোগ, যদি ফ্যাট কেউ একদম খাই না, ঠিক আছে? যদিও ফ্যাট না খেলেও বডি বানিয়ে নেয়, বাট যদি কারো বডি বানাতেও অসক্ষম হয়, যে ফ্যাট বানাতেই পারছে না, বডি কনভার্ট করতে পারছে না গ্লুকোজকে, তাহলে আমাদের সেল পড়েছিলে, সেলের মধ্যে লিপিডই লাগে, আর এই লিপিডটা ফ্যাট যেটা খাই ওটার থেকেই আসে, ঠিক আছে না? তো সেল মেমব্রেন ডিজেনারেট করে নেয়। তো এইগুলো গেল আনব্যালেন্স ডায়েটের। নেক্সট হচ্ছে প্যাথোজেন্স। প্যাথোজেন মানে কি বলতো?
প্যাথোজেন মানে কি? এক্স্যাক্টলি, প্যাথোজেন মানে হচ্ছে ডিজিজ কজিং মাইক্রোবস। ঠিক আছে, তো এটা ক্লাস 9-এ 8-এ পেয়েছিলে। ডিজিজ কজিং মাইক্রোবস হচ্ছে প্যাথোজেন। সব মাইক্রো অর্গানিজম ক্ষতি করে না, ঠিক তো? কিছু কিছু হেল্পফুল মাইক্রো অর্গানিজমও আছে, যেমন যেমন হেল্পফুল মাইক্রো অর্গানিজম যেমন, হ্যাঁ হ্যাঁ, ইস্ট কারেক্ট, আর ল্যাক্টোবেসিলাস কারেক্ট, আর যেটা প্রমিনেন্টলি আমরা পড়তে থাকি, এগুলো তো আনকমন। ইস্ট, ল্যাক্টোবেসিলাস এগুলো তো আনকমন। যেটাকে সবচেয়ে বেশি পড়ি এটা হচ্ছে রাইজোবিয়াম, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, লেগুমিনাস প্ল্যান্টসের রুটে থাকে। ঠিক আছে না? এটা ফার্মিং এর যে কোনো চ্যাপ্টার নিয়ে না, ওই চ্যাপ্টারের মধ্যে পড়ি, মাইক্রোবসের চ্যাপ্টারে পড়ি, ঠিক আছে না? ইকোসিস্টেমের চ্যাপ্টারে পড়ি, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন সাইকেলে পড়ি। তো ওয়েল নোন ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, এজোটোব্যাক্টার, নস্টক, অ্যানাবিনা, দিস অল আর নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। আচ্ছা, তো ডিজিজ কজিং যে মাইক্রোবসগুলো থাকে ওইগুলোকে আমরা বলি প্যাথোজেন্স। তো প্যাথোজেন্সের কারণে অনেক বেশি ডিজিজেস হয়, ঠিক তো? এখন দেখা যাচ্ছে যে ধর্মনগরের মধ্যে কি অনেক বেশি জ্বর আসছে মানুষের, ঠিক না? অনেক বেশি জ্বর আসছে, সিমটমস কি ভমিটিং হচ্ছে। তো এটাও কোনো না কোনো একটা বাইরের মাইক্রোবসের জন্যই হচ্ছে, কারেক্ট? নেক্সট কি আমাদের এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, টোব্যাকো, অ্যালকোহল এটসেট্রা। তো এনভায়রনমেন্টাল পলিউটেন্টসের জন্য যেমন কি কি হতে পারে? অ্যালার্জি হতে পারে, ঠিক আছে না? পলিউটেন্টসের জন্য অ্যালার্জি হতে পারে, ক্যান্সারের মতো ডিজিজ হতে পারে। হুম, বেশি পলিউটেন্ট থাকলে যেটা ইনহেল করি লাংসে যাবে, লাংসে গিয়ে রিয়াকশন করবে, তো এখানে ক্যান্সার হয়ে যেতে পারে, ব্লাড ক্যান্সার হয়ে যেতে পারে। যদি আর্সেনিক পলিউশন হয়ে যায় ওয়াটারের মধ্যে, যদি গ্রাউন্ড ওয়াটার একদম নিচে নেমে যায়, তাহলে গ্রাউন্ড ওয়াটারের মধ্যেও আর্সেনিক পলিউশন হয়, তারপর যে ওয়াটারটা ওটা আর্সেনিক আসে এটাতে, তো ওইটার মানে স্কিনে লাগলে স্কিন ক্যান্সার হয়ে যায়, বডির ভিতরে গেলে ভিতরে ডিফর্মিটিস হয়ে যাবে। সো দিজ আর এনভায়রনমেন্টাল পলিউটেন্টস। টোব্যাকো, অ্যালকোহল, দিজ আর অ্যাডিকশন রিলেটেড ডিজিজ, ঠিক না? টোব্যাকোর জন্য ক্যান্সার হয়, মাউথ অ্যান্ড নেক ক্যান্সার, লাং ক্যান্সার, ঠিক না? অ্যালকোহলের জন্য কি লিভার কার্সিনোমা, লিভার ডিজিজ হয়। তারপর আরও অ্যালকোহলে তো মাল্টিপল ডিজিজ করে। তারপর আরও অন্যান্য যে ড্রাগস আছে এইগুলো, তো এইগুলো আমাদের কোনো প্যাথোজেন ট্যাথোজেন লাগে না, ঠিক না? খুদ কে পেট মে খুদ হি কুল্হাড়ি মারতে লোক। তো এইগুলো হচ্ছে আমার এক্সট্রিনসিক ফ্যাক্টর, মানে বডির বাইরে থেকে যা যা আমাকে এফেক্ট করতে পারে। এখানে আমরা দেখবো ইন্টারনাল ফ্যাক্টরস, মানে ইন্টারনালি আমার বডি অলরেডি কি কি কারণে ইনফেক্টেড বা এফেক্টেড হতে পারে। একটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার্স। জেনেটিক ডিসঅর্ডার্স মানে এনি প্রবলেম ইন দ্য ডিএনএ, ঠিক আছে, অর ক্রোমোজোম নাম্বার। ক্রোমোজোম নাম্বার মানে আমরা অলরেডি জানি যে ডিএনএ মধ্যে জিন থাকে, যেটা আমাদের বডির সমস্ত ক্যারেক্টারিস্টিক কোড করে। এটা সেল চ্যাপ্টার যখন পড়িয়েছি তখন বুঝিয়েছিলাম যে যে ক্রোমোজোমসগুলো থাকে, ওই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে, যেগুলো আমার বডির সমস্ত প্রোটিনস কোড করে, সমস্ত ক্যারেক্টারিস্টিক কোড করে। এবার হচ্ছে কি জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে অনেকের বডিতে অনেক মিউটেশন হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, আমার বডিতে হিমোগ্লোবিন একটা প্রোটিন, হিমোগ্লোবিন যে ডিএনএ বানায়, ডিএনএর যে পোর্শনটা হিমোগ্লোবিন বানায়, ওইটার মধ্যে যদি মানে মিউটেশন হয়ে যায়। মিউটেশন মানে কি, এখানে একটা টার্ম মনে রাখতে লাগে, এটা হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে এনি চেঞ্জ ইন দ্য ডিএনএ, ঠিক আছে? এটা বডি ইচ্ছা করে করে না, ঠিক আছে? কোনো ফ্যাক্টরসের জন্য হঠাৎ করে মিউটেশন হয়ে যেতে পারে, মানে আমার ফাংশনাল ডিএনএর মধ্যে চেঞ্জ হয়ে গেল। তো যেই ফাংশনাল ডিএনএতে চেঞ্জ হয়ে যাবে, এবার চেঞ্জ কি মানে কোন জায়গাতে হয়, কিভাবে, ওইটা তোমরা এখন বুঝবে না, এটা ক্লাস 12-এ গেলে বুঝবে বা 11-এ গেলে মোটামুটি বুঝে নেবে, যখন বায়োমলিকিউলস, বায়োকেমিস্ট্রির একটা চ্যাপ্টার পাবে তখন। ডিএনএর মধ্যে যে মলিকিউলসগুলো থাকে, ঠিক আছে, ডিএনএর মধ্যে যে মলিকিউলসগুলো থাকে ওইগুলোকে নাইট্রোজেনাস বেস বলি। তো ওই নাইট্রোজেন বেসের পেয়ার্স থাকে এবং পারফেক্ট অ্যালাইনমেন্ট থাকে, যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটাই থাকতে লাগবে, আর না হলে প্রোটিন কোড হবে না। যদি এখানের মধ্যে কোনো একটা চেঞ্জ হয়ে যায়, যে যেগুলো থাকার কথা, যে কেমিক্যালসগুলো থাকার কথা, যে নাইট্রোজেন বেসগুলো থাকার কথা, তার বদলে অন্য একটা নাইট্রোজেন বেস চলে এসেছে, তো এটার পুরো রিডিংই চেঞ্জ হয়ে যাবে, এটা অন্য একটা কোনো প্রোটিনকে কোড করে নেবে, তখন আমার হিমোগ্লোবিন ঠিক করে ফর্মেশন হবে না, ঠিক আছে? তো ওইটার জন্য যেমন একটা ডিজিজ হয় সিকেল সেল অ্যানিমিয়া। তো সিকেল সেল অ্যানিমিয়াতে সেম হয়, যে হিমোগ্লোবিন যেটা করে। আরেকটা ডিজিজ হয় তোমার
থ্যালাসেমিয়া মোস্ট প্রবাবলি। তো সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এইসবের মধ্যে এরকমই যে হিমোগ্লোবিনকে কোড করে যে জিনটা ওইটা মিউটেশন হয়ে যায়, তাই হিমোগ্লোবিন ঠিক করে তৈরি হতে পারে না। সিকেল সেল অ্যানিমিয়ার মধ্যে আরবিসি যেগুলা হয়, এই আরবিসি গুলা সিকেলের মতো হয়, কাচির মতো, ঠিক আছে, হাফ মুনের মতো হয় আরবিসি, রেড ব্লাড সেলসগুলা বডির মধ্যে। তো ওইটার শেপও হিমোগ্লোবিনের কারণে চেঞ্জ হয়ে যায়। তো দিস ইজ এ ডিজিজ হুইচ ইজ কজ বাই জেনেটিক ডিসঅর্ডার্স, মানে জেনেটিক্যালি মিউটেশন হওয়ার কারণে এসব হয়। ক্রোমোজোম নাম্বার যেটা লিখেছি, ক্রোমোজোম নাম্বারসের কারণেও ডিজিজ হয়। যদি সাপোজ ধরে নাও ক্রোমোজোম আমাদের বডিতে কয়টা আছে? 46টা। এই 46টার মধ্যে 44টা হচ্ছে অটোজোমস আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোমস, ঠিক আছে? তো 46টা ক্রোমোজোম টোটাল আছে আমাদের প্রত্যেকটা সেলে, তার মধ্যে 44টা হচ্ছে বডির সমস্ত ক্যারেক্টারিস্টিক কোড করবে, আর 2টা ক্রোমোজোম এটা আছে যেটা আমার বডির সেক্স ডিটারমাইন করবে, ইদার আই উইল বি এ মেল অর আই উইল বি এ ফিমেল। এখানে ডিসঅর্ডার্স হতে পারে, যেমন মেল যদি হয় তাহলে এক্স ওয়াই হবে, আর ফিমেল হলে এক্স এক্স হবে, কম্বিনেশন, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রোমোজোমের নাম। যদি মেল হয় তাহলে বডিতে এক্স ওয়াই ক্রোমোজোম থাকবে, আর নাহলে ফিমেল হলে এক্স এক্স থাকবে। কারোর বডিতে যদি এক্স এক্স ওয়াই চলে আসে, যেখানে 2টা থাকার কথা ওইখানে যদি 3টা চলে আসে, দেন দেয়ার উইল বি এ ডিসঅর্ডার। এগুলাকে আমরা ট্রান্সজেন্ডার ডিজিজ বলি, ঠিক আছে? তো মানে ট্রান্সজেন্ডার ডিজিজ না, ট্রান্সজেন্ডার কন্ডিশন বলি, ঠিক আছে? তো ওইখানে আমরা ট্রান্সজেন্ডারের কেসটা পাই যে যদি ডাবল এক্স ওয়াই চলে আসে তাহলে বডিতে ফিমেল ক্যারেক্টারিস্টিক্সও থাকবে আর ওয়াই ক্রোমোজোমের জন্য মেল ক্যারেক্টারিস্টিকও থাকবে। তো ওইখানে এক্স ওয়াই ওয়াইও হতে পারে, রেয়ার ডিজিজ। ট্রিপল এক্সও হতে পারে, এগুলোকে সুপার ফিমেল ডিজিজ বলে, মানে সুপার ফিমেল কন্ডিশন বলে। তো এগুলো হচ্ছে ক্রোমোজোম নাম্বারস। আর এই নাম্বারসের মধ্যে কখন চেঞ্জ হবে? মিওসিস সেল ডিভিশন। মিওসিস সেল ডিভিশনে যখন গ্যামেট ফর্মেশন হয় তখন যদি ঠিকভাবে হাফ না হয়, কোনো কারণে যদি উল্টাপাল্টা নাম্বারস 2 সাইডে চলে যায়, দেন ওই গ্যামেটটার মধ্যে এই উল্টাপাল্টা নাম্বার থাকবে। আর আনফর্চুনেটলি যদি ওই গ্যামেটের দ্বারাই ফার্টিলাইজেশন হয়, দেন এই ডিজিজগুলো হয়ে যাবে। এটা যে শুধু সেক্স ক্রোমোসোমের মধ্যে হয় তা না, এই 44টা যে অটোসোমস আছে এটার মধ্যে হয়। যেমন কি ডাউন সিনড্রোম বলে একটা ডিজিজ আছে, এটার মধ্যে 21st নাম্বার অফ ক্রোমোসোম, মানে 21 নাম্বার ক্রোমোসোমটা 3বার আসে, মানে 21 নাম্বার ক্রোমোসোম 2বার আসার কথা, ঠিক আছে? তো আচ্ছা, এই যে 44টা ক্রোমোসোম, এটা এই যে 46টা ক্রোমোসোম, এটাকে 23 পেয়ার্স বলে, এটা তো জানো। 23 পেয়ার্স মানে প্রত্যেকটা ক্রোমোসোম ডাবল ডাবল আছে, 23টা ক্রোমোসোম ডাবল ডাবল আছে, এটা বলে আমরা 23 পেয়ার্স। তো এটার মধ্যে 21 নাম্বার ক্রোমোসোমটা পেয়ারে থাকার কথা, মানে 2টা থাকার কথা, ওটা 3টা চলে আসে। তো ওই কারণে এখানে ডাউন সিনড্রোম হয়, এটা ডিজিজ হয়। তো দিস আর দ্য ক্রোমোসোম নাম্বারসের কারণে যে ডিজিজগুলো হয়। আর আরেকটা যেটা বললাম যে মিউটেশনের কারণে যে ডিজিজ হয়। সো দিস আর জেনেটিক ডিসঅর্ডার্স। তো এটা বডির ভিতরে থাকা জিনিসের কারণেই এই ডিসঅর্ডার্সগুলো হয়। নেক্সট হচ্ছে হরমোনাল ব্যালেন্স, হরমোনাল ডিসব্যালেন্স। হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ডিজিজ হয় বডিতে, ঠিক আছে না? এটার মধ্যে যেমন সেম ওই যে থাইরয়েড হরমোন, হ্যাঁ, থাইরয়েড হরমোনের অভাবে গয়টার ডিজিজ হয়ে যায়, মানে আয়োডিনের অভাবে থাইরয়েডের অভাব হয়ে যায়, আর থাইরয়েডিন হরমোনের অভাবে গয়টার ডিজিজ হয়। থাইরয়েডিন হরমোনের অভাবে থাইরক্সিন হরমোনের অভাবে বডির উইকনেস আসে, ইনসুলিন যদি না বেরোয় তাহলে ডায়াবেটিস হয়ে যায়। সো এগুলো হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার্স, হরমোনস ঠিক করে না বেরোলে এই ডিসঅর্ডার্সগুলো হয়ে যাবে। আর কি অটো ইমিউন ডিজিজেস, ইট ইজ এ লেটেস্ট থিং। অটো ইমিউন ডিজিজ, অটো মানে কি রে? অটোট্রফিক পড়েছিলাম না ছোট ক্লাসে, সেলফ। অটো মানে সেলফ। অটো ইমিউন ডিসঅর্ডার্স, ইমিউন মানে হচ্ছে নিজের বডির প্রতিরোধ ক্ষমতা। প্রতিরোধ ক্ষমতা মানে যে ফ্যাসিলিটি আমার বডিকে বাঁচিয়ে রাখছে ফ্রম এক্সটার্নাল ডিজিজেস, ঠিক আছে? এই যে প্যাথোজেন পড়লাম, এই প্যাথোজেন তো এমন না যে 10 দিনে একবার আমাকে অকেশনালি অ্যাটাক করছে। এভরিডে, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড আমার আশেপাশে প্রচুর ফাঙ্গাস আছে, প্রচুর ব্যাকটেরিয়া আছে, প্রচুর ভাইরাস আছে। আমি যখনই শ্বাস নিচ্ছি অনেক কিছু আমার ভিতরে যাচ্ছে, বাট এভরিথিং ইজ নট ইনফেক্টেড মি। আমাকে অসুস্থ করতে পারছে না, কেন? বিকজ আমার বডিতে এমন একটা সিস্টেম আছে যেটা ওটার সাথে ফাইট করছে। ওই সিস্টেমটাকে ইমিউন সিস্টেম বলি, যেটাও আমাদের এই চ্যাপ্টারের টপিক আছে, উই উইল স্টাডি ইট। ওই ইমিউন সিস্টেমের জন্যই অনেক সময় বডিতে ডিজিজ হয়ে যায়, ঠিক আছে? তো ওইটার মধ্যে একটা টাইপের ডায়াবেটিস পড়ে, একটা টাইপের ডায়াবেটিস পড়ে। তো ওইটা ডায়াবেটিস মেলিটাসের 2টা টাইপ থাকে, কোনটা জানি আমি ঠিক ভুলে গেছি, টাইপ 1 না টাইপ 2। প্যানক্রিয়াসের মধ্যে যে সেলগুলো আমাদের ইনসুলিন বানায়, আমার বডির ইমিউন সিস্টেমই ওই সেলগুলোকে গিয়ে মেরে দেয়, তো আর আমার বডি ইনসুলিন বানাতে পারবে না। সো ইট ইজ এ টাইপ অফ ডায়াবেটিস
হুইচ ইজ কজড বাই মাই ওন ইমিউন সিস্টেম। এটার জন্য ওই সব ডিজিজগুলোকে অটো ইমিউন ডিজিজ বলে, নিজের বডির ইমিউন সিস্টেমের কারণে ডিজিজ হয়। ঠিক আছে, সো দিজ আর দ্য ক্যাটাগরিজ, মানে ফ্যাক্টরস, যে ফ্যাক্টরসের কারণে বিভিন্ন রকমের রোগ আমাদের বডিতে হতে পারে, এক্সটার্নাল ফ্যাক্টরস অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস। ওকে, এবার ডিজিজ যেগুলো হয়, এই ডিজিজের টাইপস দেখবো আমরা। ডিজিজের টাইপ দেখবো। তো ডিজিজের টাইপ তোমাদের বুক অনুসারে যেটা করা হয়েছে, তোমাদের বুকেরই পিকচার উঠিয়ে আমি দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা আর কিছু না লাগে তোমাদের। দেখো, একটা ডিজিজকে আমরা বলি কনজেনিটাল ডিজিজ। কনজেনিটাল ডিজিজ মানে যেটা বার্থ থেকে বডিতে থাকে। ঠিক আছে, ফ্রম বার্থ বডিতে যে ডিজিজটা থাকবে, মানে ফ্রম প্যারেন্টস আমরা যেটা নেই, প্যারেন্টস থেকে আমার বডিতে যে ডিজিজটা আসে, ওইটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ। কিন্তু এই কনজেনিটাল ডিজিজ আবার এরকম না যে একজন প্রেগনেন্ট মহিলা কোনো ভাইরাস দ্বারা ইনফেক্ট হয়েছে আর ওই ভাইরাসটা বাচ্চার মধ্যে চলে গেছে, তো ওই ডিজিজটাকেও আমি কনজেনিটাল বলবো না। কনজেনিটাল ডিজিজ ইজ নট সামথিং হুইচ ইজ কজড বাই এনি প্যাথোজেন। কনজেনিটাল ডিজিজ ইজ সামথিং হুইচ ইজ এ জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে, ওই যেটা আগের ক্যাটাগরিতে পড়েছিলাম। তো কনজেনিটাল ডিজিজ মানে হচ্ছে বাই বার্থ আমি আমার প্যারেন্টস থেকে ডিএনএর মাধ্যমে যে ডিজিজগুলো আমি অ্যাকোয়ার করব। ঠিক আছে, ওই ডিজিজগুলোকে কনজেনিটাল ডিজিজ বলে। যেমন কি এখানে আছে কালার ব্লাইন্ডনেস, ওইটা আমি আগে বলতে ভুলে গেছি, জেনেটিক ডিসঅর্ডার একটা। ঠিক আছে, আমাদের চোখের মধ্যে কালার্স দেখার জন্য কিছু রিসেপ্টার্স থাকে, যেগুলোকে কি বলে, ফটো রিসেপ্টার্স। এই ফটো রিসেপ্টার্সগুলো বিভিন্ন কালার্স ডিটেক্ট করতে পারে। অনেকের বডিতে উইক কালারের যে ডিফারেন্ট রিসেপ্টার্স আছে, অনেকগুলো রিসেপ্টার্স তৈরি হয় না, তাই অনেকজন অনেক কালার্স দেখতে পারে না। ওইটারও টাইপ আছে, আবার কালার ব্লাইন্ডনেসেরও টাইপ আছে, যে কে কোন কালার দেখতে পায় না। তো ওইটা কেন দেখতে পায় না? বিকজ ওর বডিতে রিসেপ্টার তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? বিকজ ওর বডিতে ওইটা তৈরি করা ডিএনএই নাই। ঠিক আছে, ওই জিনটাই নেই। কেন নেই? বিকজ ওর প্যারেন্টস থেকে আসেনি ওর বডিতে জিনটা, মিউটেশন হয়ে গেছে। সো ইট ইজ এ কনজেনিটাল ডিজিজ। ক্লিয়ার? এই কনজেনিটাল ডিজিজ কখনো ট্রান্সমিট হবে না ফ্রম ওয়ান পার্সন টু আদার যদি পাশে বসাও থাকে। ঠিক আছে, সো দিজ আর নট কমিউনিকেবল ডিজিজ। আরেকটা যেটা অ্যাকোয়ার্ড ডিজিজ। অ্যাকোয়ার্ড ডিজিজ মানে জন্মের পরে আমরা যে ডিজিজগুলো অ্যাকোয়ার করি বাই আওয়ার লাইফ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, ফ্রম এনভায়রনমেন্ট, ফ্রম সামওয়ান, যে আমরা ডিজিজগুলো অ্যাকোয়ার করি। এই ডিজিজের মধ্যে কি আসে? একটা আসে নন কমিউনিকেবল ডিজিজ, যেটার মধ্যে ধরে নাও নাইট ব্লাইন্ডনেস, স্কারভি, রিকেট। ঠিক আছে, এগুলো তো আমার আনব্যালেন্স ডায়েটের জন্য আমার হয়েছে, আমার বডির থেকে আর কারোর মধ্যে ছড়াবে না। তো কমিউনিকেবল ডিজিজ মানে যেটা ছড়ায়, আর নন কমিউনিকেবল ডিজিজ মানে আমার থেকে যেটা ছড়াবে না, বাট এটা জন্মের পরে আমি অ্যাকোয়ার করেছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাকোয়ার্ড ডিজিজ, নট কনজেনিটাল ডিজিজ। ক্লিয়ার? আর কমিউনিকেবল ডিজিজ মানে যেটা ইনফেকশাস ডিজিজ, যেটা ছড়াবে। এবার বুঝতেই পারছো যে এগুলো হচ্ছে সব প্যাথোজেনিক ডিজিজ। ঠিক আছে, এবার আমাদের চ্যাপ্টারে জাস্ট এইটাকেই রিড করব, অনলি কমিউনিকেবল ডিজিজেস। ঠিক আছে, শুধু কমিউনিকেবল ডিজিজেস আমরা পড়বো, বাকি আর কিছু না। এগুলো হচ্ছে ডিজিজের ইন্ট্রোডাকশন ছিল, যে ডিজিজ কত রকমের হতে পারে। ক্লিয়ার? মজা লেগেছে না হ্যাকটিক লেগেছে? সি ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দিস চ্যাপ্টার বিকজ মানে আমি জাস্ট সিম্পলি তোমাদের এখান থেকে স্টার্ট করতে পারতাম যে আমরা এইগুলা জিনিস পড়বো, টাইপস অফ ডিজিজ এটা এটা আছে, পড়ে নাও, শেষ। ঠিক না? বাট কালকে গিয়ে তোমরা বিভিন্ন চ্যাপ্টার্সের মধ্যে যখনই জেনেটিকের চ্যাপ্টার পাবে, ডিএনএ এর চ্যাপ্টার পাবে, ওইগুলোর মধ্যে ডিজিজ পড়বে, তখন তোমরা কনফিউজ হয়ে যাবে যে ডিজিজ মানে তো পড়ে আসলাম যেটা ব্যাকটেরিয়ার কারণে হয়, যেটা ভাইরাসের কারণে হয়, আবার ক্রোমোজোমসের কারণেও ডিজিজ হয় নাকি, ডিএনএর কারণেও ডিজিজ হয় নাকি। তো ফর মি ইট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি যে আমি প্রথমে ক্লিয়ার করে দিই যে এটার কারণেও ডিজিজ হয়, যেগুলো আমরা এখন পড়বো না। আমরা পড়বো যেগুলো জাস্ট প্যাথোজেন্সের কারণে হয়। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল আছে, যেমন কন্টাজিয়াস, এ ম্যালেরিয়া হবে কন্টাজিয়াস আর নন কন্টাজিয়াস। কন্টাজিয়াস, স্মল পক্স, আচ্ছা এগুলো ক্যাটাগরি থাক। জাস্ট ইয়েগুলো দেখবো আমরা, স্মল পক্স, রিংওয়ার্ম, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, এইসব দেখবো। এগুলো এক্সাম্পল আছে আমাদের। ঠিক আছে, সবগুলো স্টাডি করতে লাগবে। এখানে আরেকটা টার্ম পাবে তোমরা যখনই ডিজিজ পড়বে, অ্যাকিউট আর ক্রনিক। ঠিক আছে,
বিভিন্ন বুক স্টাডি করলে অ্যাকিউট ডিজিজ আর ক্রনিক ডিজিজ পাবে, বা তোমার আশেপাশে যদি কারো কোনো রোগ হয়ে থাকে তাহলে ডক্টর এক্সপ্লেনেশনে বলবে যে এটা অ্যাকিউট ডিজিজ, এটা কোনো ভয় নাই, ঠিক আছে, বা বলবে যে ইট ইজ এ ক্রনিক ডিজিজ, এটার ভয় আছে। অ্যাকিউট ডিজিজ মানে যেটা তাড়াতাড়ি এফেক্ট হয়, বডি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে, আবার কিছুদিনের মধ্যে সেরেও যাবে, ইট ইজ অ্যাকিউট ডিজিজ। আর ক্রনিক ডিজিজ হচ্ছে যেটা আস্তে আস্তে বডিতে এফেক্ট হবে, আস্তে আস্তে সিমটমস দেখা যাবে, আর অনেক লম্বা চলবে, এগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ, ঠিক আছে। তো এই টার্মসগুলো পাবে ডিজিজ যখনই পড়বে হায়ার ক্লাসে, ক্রনিক ডিজিজ আর অ্যাকিউট ডিজিজ। তো এবার হচ্ছে ডিজিজে যাওয়ার আগে আমরা দেখব যে যখন ডিজিজ হয়ে যায় বডির, তখন তারপর এটার কিওর কিভাবে হয়। কিওর মানে ট্রিটমেন্ট, ঠিক আছে না। একটা প্রভাব আছে না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, শোনি কখনো? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কিছু হওয়ার আগে সাবধানতা নেওয়া, হওয়ার পরে ট্রিটমেন্ট থেকে ভালো, ঠিক আছে না। আচ্ছা, তো এটার জন্য বলে যে আগে পড়াগুলো কমপ্লিট করে নিতে লাগে, এক্সাম খারাপ হলে তারপরে রিগ্রেট করতে না যে এরাম এটা তো পড়লে পারতাম, ঠিক আছে না। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বাট হিয়ার উই উইল রিড অ্যাবাউট দ্য কিওর ফার্স্ট, যে কেউ অসুস্থ হয়ে গেছে, এবার ট্রিটমেন্ট কীভাবে করব, ঠিক আছে। অসুস্থ হওয়ার পরে কিওরই আসে। তো এটার মধ্যে প্রথম তো হচ্ছে আমার নিজের বডি, ঠিক আছে। আমার নিজের বডি নেচার এমন ক্ষমতা দিয়েছে যে কেউ যদি ট্রিটমেন্ট নাও করে নিজের বডি নিজের ট্রিটমেন্ট করতে পারে, ঠিক আছে। ইয়েস, ডাউট? ও ফ্যান ফ্যান, ইয়েস ইয়েস, সুইচ ইট অফ। এটাই 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 অফ কর। 3বার অফ করেছে, ফ্যান বেচারা কনফিউজ হয়ে গেছে, অফ হবে না চালু থাকবে। এসিটাকে বাড়িয়ে দিই না, 24, ওকে। তোমাদের এত তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় বসে বসে। আচ্ছা চলো, তো কিওর, কিওরের মধ্যে নেচার আমাদের বডিকে একটা কি বানিয়ে দিয়েছে, ফার্মাসিউটিক্যাল মেশিন বানিয়ে দিয়েছে, ঠিক আছে। যে আমার বডির কাছেই প্রত্যেক ডিজিজের জন্য কিওর মানে একটা মেডিসিন থাকবে, ওই মেডিসিনটার নাম হচ্ছে অ্যান্টিবডি। তো ওই মেডিসিনটা বডির কাছে অলরেডি থাকে না, এটা বানায়, ঠিক আছে। তো অ্যান্টিবডি আমার বডি বানাবে, ঠিক আছে। এটার নামটা অ্যান্টিবডি কেন? বিকজ অ্যান্টি মানে কি, এগেনস্ট, এগেনস্ট মানে অ্যান্টি গভর্নমেন্ট, গভর্নমেন্টের এগেনস্টে, অ্যান্টি ন্যাশনাল, ন্যাশনাল এগেনস্টে। তো অ্যান্টিবডি মানে বডির এগেনস্ট, কার বডির এগেনস্ট? আমার বডির না, যার বডি মানে ওর বডির না, যার জন্য বানিয়েছে ওই বডিটার এগেনস্টে, ঠিক আছে। তোমার বডিতে একটা ভাইরাস অ্যাটাক করলো, ঠিক আছে, তোমার বডিতে একটা ভাইরাস অ্যাটাক করলো, তোমার বডির ইমিউন সিস্টেম এটাকে ডিটেক্ট করবে যে এই ভাইরাসটা একটা এক্সটার্নাল বডি আমার এই বডির ভিতরে আসছে, ঠিক আছে, মালিককে বডি মে কুছ ঘুষায়। এইবার যে ইমিউন সিস্টেমের যে সেলসগুলো দেখবে ওগুলো হচ্ছে হোয়াইট ব্লাড সেলস, তোমরা অলরেডি পড়ে এসছো হোয়াইট ব্লাড সেলস। হোয়াইট ব্লাড সেলসের মধ্যে কে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের মধ্যে কে বি লিম্ফোসাইট, ঠিক আছে। তো আচ্ছা, টি লিম্ফোসাইটও কাজ করে, এমন না যে টি লিম্ফোসাইট বেকার, টি লিম্ফোসাইটও কাজ করে। তো লিম্ফোসাইট দেখবে, ওটাকে ডিটেক্ট করবে, তারপর সে যাবে ওর কারখানাতে, মানে ওর যে ল্যাবরেটরি আছে আর কি, ওর ল্যাবরেটরিটা হচ্ছে স্প্লিন, ঠিক আছে, এখানে একটা অর্গান থাকে স্প্লিন। তো লিম্ফোসাইটসের জন্য, লিম্ফোসাইটসের জন্য ওর ল্যাবরেটরিটা হচ্ছে একটা মানে ওর স্প্লিন, ও যাবে স্প্লিনে গিয়ে ও অ্যান্টিবডি বানাবে, অ্যান্টিবডি মানে একটা কেমিক্যাল, একটা প্রোটিন বলে না, ও একদম ভালো করে দেখে আসবে যে ওর বডির স্ট্রাকচারটা কীরকম, ওই বডিটাকে যদি ভাঙতে লাগে তাহলে আমি ওই এটার এগেনস্টে স্পেসিফিক একটা কেমিক্যাল বানাবো। এবার বানিয়ে নেবে, বানিয়ে ব্লাডে ছেড়ে দেবে, ওইটাই হচ্ছে অ্যান্টিবডি, ওকে, হুইচ ইজ এক্স্যাক্টলি জাস্ট উল্টা অফ দ্যাট বডি আর কি, জাস্ট রিভার্স অফ দ্যাট ভাইরাস, ঠিক আছে। মানে ভাইরাসের বডিকে একদম কি বলে এটাকে হিন্দিতে, নাস্তে নাবুদ কর দেंगे। আচ্ছা, আরেকটা হচ্ছে টপিক অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে কি, এটার মধ্যে আবার নামটা একটু মানে কনফিউজিং, অ্যান্টি মানে এগেনস্টই, বায়োটিক, বায়ো শব্দ মানে লিভিং, যেটা লিভিং বিংসের এগেনস্টে ওটা অ্যান্টিবায়োটিক বলছে। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের একটা খুব সুন্দর স্টোরি আছে, ইউ নো ইট? ফার্স্ট অ্যান্টিবায়োটিক কী ছিল? পেনিসিলিন। কে আবিষ্কার করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। ওটার পিছনে একটা কাহিনী আছে, ইউ নো ইট? জানো তোমরা? আচ্ছা, অ্যান্টিবায়োটিক ডিসকভারি ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, নট বাই উইলিংনেস।
মানে উনি চাইছিলেন একটা কিছু বানাতে, বাট পারেননি, অ্যাক্সিডেন্টলি বানিয়ে ফেলেছেন আর কি। তখন ওই মানে একটা ডিজিজ হলে তো গ্রামের পর গ্রাম শেষ হয়ে যেত, ঠিক না? তো একবার নিউমোনিয়া হয়েছে। তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যে ব্যাকটেরিয়া যেটা নিউমোনিয়া করে, ওইটা নিয়ে আলেকজান্ডার উনি স্টাডি করছিলেন, ঠিক আছে? তো আলেকজান্ডার নামটাই গ্রেট না? ওই একটা কি রুলার ছিল না ব্যাবিলনের, আলেকজান্ডার কি, আলেকজান্ডার দি গ্রেট বলে। আচ্ছা, ইন্ডিয়াতে এসে কিন্তু যুদ্ধ হেরেছিল, না ড্র হয়েছিল, অনেকে বলে ড্র হয়েছিল, অনেকে বলে হেরেছিল। কার সাথে? পোরাসের সাথে। হ্যাঁ, নর্মদা নদীর এই পারে ওই পারে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, জানো তোমরা এটা, এটা জানো না? এই স্টোরি জানো না? আরে কি তোমরা জানো না তোমরা এই স্টোরি? আলেকজান্ডার দি গ্রেট, ঠিক আছে না, দ্য গ্রেট আলেকজান্ডার যে ওয়ার্ল্ড কনকোয়ার করে ইন্ডিয়াতে এসছে, ইনকো তো হারা হি দেঙ্গে বলে। ফার্স্ট যে এম্পায়ার ছিল পোরাস, গ্রেট এম্পায়ার। আলেকজান্ডার পুরো দুনিয়াতে ফাইট করে এসছে, কিন্তু কখনো হাতির মধ্যে ফাইট করতে দেখেনি। যেদিন প্রথম যুদ্ধে গেছেন, হ্যাঁ, আর পরাস যখন ওর আর্মি হাতির উপর নিয়ে এসছে, হি ওয়াজ অ্যাফ্রেড, ভয় পেয়ে গেছে। হাতি নিয়ে ফাইট কে করে? ও তো ঘোড়া নিয়ে ফাইট করতো, হাতি নিয়ে ফাইট কে করে? ইন্ডিয়ান ইন্ডিয়ান ফাইটিং সিস্টেম ওয়াজ উইথ দ্য এলিফ্যান্ট, ঠিক আছে? বাট এই হাতি নিয়ে ফাইট করার, হাতি রথ, ঠিক আছে, উনি রথও ফার্স্ট টাইম দেখেছেন, যে চ্যারিয়ট, রথের মধ্যে ফাইট করে, প্লাস রথের মধ্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস লাগানো, হ্যাঁ না, এদিকে চাকু লাগানো, এদিকে এটা ঘুরছে। তো মানে সরি, চাকু না, তলোয়ার, তলোয়ার যেটা থাকে ওটা লাগানো, সর্ড। তো হি ওয়াজ এফ্রেড, কিভাবে এবার ফাইট করবে, এবার হাতিকে কিভাবে মারবে, দেখেই তো ওর সৈনিক ভয় পেয়ে গেছে, ঘোড়া এগোচ্ছে না হাতিকে দেখে, ঠিক আছে? সো এবার, বাট ওইটাই মানে পরাস ইজিলি জিতে যেত, বাট ওই সময় ওই হাতি ওর জন্য উইক হয়ে গেছে আর কি। মানে আলেকজান্ডার তো গ্রেট, মানে কি, ও বিভিন্ন যুদ্ধ ফাইট করে ওর এত এক্সপিরিয়েন্স ছিল, ও বুঝে নিয়েছে যে হাতিকে কীভাবে কনকোয়ার করতে লাগে। হাতির চোখের মধ্যে মেরে দিত, ঠিক আছে, হাতির চোখের মধ্যে ভালা মেরে দিত, তীর মেরে দিত। তো এই হাতিটা যখন পড়তো, পোরাসের নিজের আর্মির উপর পড়ে যেত, ঠিক আছে? তারপর ওয়েদারও পোরাসের সাথে ছিল না, বৃষ্টি দিয়েছে, মাটি উইক হয়ে গেছে, রথের চাক্কা ঢুকে যাচ্ছিল কর্নের মতো, ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে মানে লাগভাগ বলে যে ড্র হয়েছিল। আলেকজান্ডারের এত সৈনিক মরেছে, আলেকজান্ডারের পরে ওই জায়গাটা জানি কী ছিল, ওই টেরিটরিটার নাম জানি কী ছিল, যে ওই জায়গাতে আর থাকেনি আর কি। তো উনি চলে গেছেন, আর বলে যে ওই এই জায়গা থেকে রিটার্ন করতেই আলেকজান্ডার মারা গেছেন, উনি আর বেবিলন রিটার্ন করতে পারেননি আর কি। আচ্ছা, তো এটা তো গেলো ওই আলেকজান্ডারের কাহিনী। এই আলেকজান্ডারের কাহিনী আলাদা, উনি ভিক্টরি হয়েছেন এখানে অ্যাক্সিডেন্টলি আর কি। তো উনি স্ট্রেপ্টোকক্কাস নিয়ে ফাইন্ড করেছিলেন যে কি এমন কেমিক্যাল দেওয়া যায় যেটা স্ট্রেপ্টোকক্কাসকেও মারবে কিন্তু মানুষকে মারবে না। আলটিমেটলি তো মানুষকে খাওয়াতে লাগবে ওই কেমিক্যালটা। তো উনি খুঁজছিলেন, পাচ্ছিলেন না কিছু। তো উনি বললেন যে ঠিক আছে, পারছি না, একটু ভ্যাকেশনে চলে যাই। তো উনি ভ্যাকেশন ভ্যাকেশন মাস্ট ঘুরে আসছেন, এদিকে মানুষ মরে যাচ্ছে, ঠিক আছে না? সো হি ওয়াজ ইন এ ভ্যাকেশন। তো এবার এবার বায়োলজি ল্যাবে আমরা যে একটা প্লেটের মধ্যে, চায়ের প্লেট না এটা, যে প্লেটের মধ্যে আমরা ব্যাকটেরিয়া কালচার করি বা কোনো কিছু মিডিয়াম, নিউট্রিয়েন্ট মিডিয়ামে রাখি, ওটাকে বলে পেট্রি ডিশ, ঠিক আছে? তো এই পেট্রি ডিশের মধ্যে উনি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি কালচার করেছিলেন, স্টাডি করছিলেন। ওইটার মধ্যে এসে দেখে ফাঙ্গাস পড়ে গেছে। তো ফার্স্ট অফ অল হি ওয়াজ লাইক শেট, ফাঙ্গাস পড়ে গেছে, আবার বানাতে লাগবে। দেন হি থট, অ্যাজ হি ওয়াজ এ সায়েন্টিস্ট, থিঙ্কিং অর ডিফারেন্ট, তো আমরা হলে কী করতাম, নিয়ে সার্ফ টাফ দিয়ে ধুয়ে নিতাম, ঠিক না? বাট হি ডিডন্ট ডু দিস। উনি ভেবেছিলেন আচ্ছা, এখানে তো ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়ার কলোনিতে এসে ফাঙ্গাস উঠেছে, মানে ফাঙ্গাস নিশ্চয়ই ব্যাকটেরিয়াকে মেরেছে, তারপরও নিজে উঠেছে এখানে। কারণ কলোনির মধ্যে কী হয়, ফাইটিং ফর নিউট্রিয়েন্ট। তো এমন তো না যে মিউচুয়াল ফ্রেন্ডশিপে আছে ওরা, একটা একটাকে মেরেছে তাই হয়েছে, ফাঙ্গাস হয়েছে মানে ব্যাকটেরিয়াকে মেরেছো ফাঙ্গাসটাকে। এবার ফাঙ্গাস স্টাডি করলো, দেখলো স্ট্রাকচার ফাকচার কী বানায়, ওটাকে এক্সট্রাক্ট করলো। ওই কেমিক্যালটা হিউম্যান সেলসে যখন এক্সপেরিমেন্ট করলো, দেখলো যে ওটা হিউম্যানসকে কোনো এফেক্ট করে না, কিন্তু নিউমোনিয়ার ব্যাকটেরিয়াকে মেরে দেয়, এবং অনেক ব্যাকটেরিয়াকে মারে, শুধু নিউমোনিয়া না। তো তখন আবিষ্কার হলো যে এই ফাঙ্গাসটা হচ্ছে পেনিসিলিয়াম নটাটাম, আর এটার থেকে যে এক্সট্রাক্ট হয়েছে কেমিক্যালটা, ওটা হচ্ছে পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক নাম কেন দিয়েছে? বিকজ বায়োলজিক্যাল সিস্টেমে বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন ফাঙ্গাস নিজের বডিতে এমন কিছু কেমিক্যাল বানায় যেটা অন্য লিভিং বিংসের জন্য হার্মফুল হয়, ঠিক আছে? তো
তারপর থেকে আস্তে 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 অনেক ফাঙ্গাসের উপর স্টাডি করা হয়েছে, দেখা যাচ্ছে যে অনেক ফাঙ্গাসই এরকম কেমিক্যাল বানায় যেগুলো বিভিন্ন ডিজিজ কজিং ব্যাকটেরিয়ার জন্য হার্মফুল। তো ওই থেকে আস্তে 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 পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, অ্যামক্সিসিলিন সব অ্যান্টিবায়োটিক্স এসছে একটা একটা করে। ওয়ার্ল্ড ওয়ার 2 মধ্যে তো পেনিসিলিন এত বেশি ইউজ হয়েছে, এত বেশি ইউজ হয়েছে, মানে পেনিসিলিন এজ এ ড্রাগ আর্মি ক্যাম্পসের মধ্যে অনেক বেশি ইউজ হয়েছিল ওইখানে। আচ্ছা, তো ওইটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি আর কি, মানে উনি তো কখনো পারতেন না। তো বায়োলজির মধ্যে অনেকগুলো এরকম আছে, মানে ইফ ইউ গো থ্রু দ্য হিস্ট্রি অ্যান্ড স্টোরিজ অফ বায়োলজিক্যাল ডিসকভারিজ ইউ উইল ফাইন্ড মেনি ডিসকভারিজ আর দেয়ার যেগুলো অ্যাক্সিডেন্টলি হয়েছে। সায়েন্টিস্টরা চেষ্টা করেছিল কিন্তু পারছিল না। ঠিক আছে, রিসেন্ট এইচআইভির কিওরটাও আমি ভাবছিলাম ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, এইচআইভির কিওর নিয়ে। যদিও কিওর এখনো মার্কেটে আসেনি, ওটা স্টাডি চলছে, বাট ওইটাও কিন্তু ন্যাচারই দিয়ে দিয়েছে সায়েন্টিস্টের হাতে তুলে। নো তুমসে তো নেই হো পা রা, আমি দিই। ঠিক আছে, তো ওইটা নিয়ে একটা ভিডিও বানাবো, ইউ সি ইট। তো ওইটা হচ্ছে দুইটা টার্ম, অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টিবডি ইজ সামথিং হুইচ ইজ মেড বাই আওয়ার ওন ইমিউন সিস্টেম। ঠিক আছে, আমাদের বডিতে বনছে। অ্যান্টিবায়োটিক ইজ সামথিং হুইচ ইজ মেড বাই আদার লিভিং অর্গানিজমস লাইক ফাঙ্গাস অ্যান্ড আদার ব্যাকটেরিয়া টু কিল আদার প্যাথোজেন্স। ঠিক আছে, এবার অ্যান্টিবায়োটিকটা এক্সট্রাক্ট করা হয় অন্য লিভিং অর্গানিজম থেকে, কারেক্ট? অন্য লিভিং অর্গানিজম থেকে অ্যান্টিবায়োটিকটা নেওয়া হয়। এটা ডেফিনেশনও আছে, ডেফিনেশনগুলো দেওয়া আছে। এ কেমিক্যাল দ্যাট রেস্ট্রিক্টস দ্য গ্রোথ। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে অ্যান্টিবডির ব্যাপারে, যে অ্যান্টিবডির যে কেমিক্যালটা হয় না, অ্যান্টিবডির শেপটা ওয়াই শেপ হয়। ঠিক আছে, অ্যান্টিবডির শেপটা ওয়াই শেপ হয়। এটা পরবর্তী সময় যখন হায়ার ক্লাসে গিয়ে অ্যান্টিবডি পার্টিকুলারলি পাবে এজ এ পার্ট অফ ইউর স্টাডি, তখন দেখবে এটা ওয়াই শেপের হয়, এরকম ওয়াই শেপের হয় আর কি কেমিক্যাল স্ট্রাকচারটা এটার। আর কি, আচ্ছা, অ্যান্টিবায়োটিকেরও ডেফিনেশন দেওয়া আছে যে অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল প্রডিউসড বাই মাইক্রো অর্গানিজমস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ডেস্ট্রয় অর ইনহিবিট দ্য গ্রোথ অফ প্যাথোজেন্স। ইনহিবিট দ্য গ্রোথ অফ প্যাথোজেন্স মানে আমার বডির ভিতরে যে প্যাথোজেনটা আছে ওইটার গ্রোথকে ইনহিবিট করবে। ইনহিবিট মানে কি? আটকাবে, রেস্ট্রিক্ট করবে, গ্রোথ করতে দেবে না অ্যান্টিবায়োটিকটা। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে লাগে যে অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের এগেনস্টে কাজ করে না। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ভাইরাসের এগেনস্টে কাজ করে না, অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। ক্লিয়ার? মনে রাখবে, অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়া, নট ফর ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, নট অনলি ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক যেমন কি কি বলে এটাকে, প্রোটোজোয়াল ডিজিজ যেগুলো আছে, মানে প্রোটোজোয়ার কারণে যে ডিজিজগুলো হয় ওইগুলোর জন্য কাজ করে। তো ডাইভার্সিটি চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো যে প্রোটোজোয়া কি। তোমার মুখে কি? আমি আগে বলেছিলাম কারোর মুখে ঘাস টাস নাই তো। হোয়াট ইজ ইন ইউর মাউথ? চুইংগাম? নট ইউ, তোমার সামনে যে বসেছে। হ্যাঁ হ্যাঁ, কি তোমার মুখে? চুইংগাম? তাহলে আর কি চাবাচ্ছিস? হাজমোলা চাবায়? হাজমোলা চাবায় কে? হ্যাঁ, এটা কোন ব্র্যান্ডের হাজমোলা বেরিয়েছে যেটাকে চাবায়? আচ্ছা ছাড়ো। দেখো, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি আমি। আচ্ছা ছাড়। ও হ্যাঁ, ভাইরাস ভাইরাস ভাইরাস। আরে এটা তো চার্জার। ওকে, ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবায়োটিক কাজ করে না। ওই কিছু প্রোটোজোয়াল ডিজিজ আর ব্যাকটেরিয়াল ডিজিজে, মানে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার উপর অ্যান্টিবায়োটিক কাজ করে। ঠিক আছে, বাট তোমাদের ভাইরাল ডিজিজ হলেও ডক্টর কিন্তু অ্যান্টিবায়োটিক দেয়। কেন দেয়? ঠগায় তোমাদেরকে। ঠগায় না, ঠগায় না। তারপর ডক্টর স্যার আমার উপর কেস করে দেবে ভিডিও দেখে। আচ্ছা, মেন কথা হচ্ছে যখন ভাইরাস বডিতে অ্যাটাক করে তখন তোমার ডাব্লিউবিসি ভাইরাসকে নিয়ে বিজি থাকে। ঠিক আছে, ওইটাকে মারার জন্য। তখন তোমার বডিতে যদি কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে ওইটাও তোমার ডাব্লিউবিসির উপরই লোড পড়বে। ঠিক আছে না, ওইটাকে মারার জন্য। তো এটার জন্য অলরেডি ডক্টর তোমাকে ওই পোর্শনে, যেমন কি ধরে নাও কোভিড যখন হয়েছে, কোভিড ভাইরাস, SARS-CoV-2 ভাইরাস যখন অ্যাটাক করেছিল, তখন ডক্টরস এমনই অ্যান্টিবায়োটিক দিয়েছে যেটা এই মানে থ্রোট অ্যান্ড লাংসের যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করতে পারে ওইগুলা থেকে যাতে আমাদের এই পোর্শনসগুলোকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, তো অ্যান্টিবায়োটিক দেয় অ্যাজ এ সাপোর্টিভ মেডিসিন। ক্লিয়ার? কিউরের জন্য না, তোমার বডিকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য, যে ব্যাকটেরিয়া যদি অ্যাটাক করে তাহলে যাতে অ্যান্টিবায়োটিক থাকে ওইটাকে মারার জন্য। ক্লিয়ার?
এটার জন্য ডক্টরস রাখো। হুম হুম মানে ভাইরাস রিলেটেড ডিজিজ হলে ইয়োর বডি ইজ বিজি উইথ ইয়োর ভাইরাস, ঠিক আছে, উইথ দ্য ভাইরাস দ্যাট হ্যাজ অ্যাটাকড ইউ। এবার ভাইরাস নিয়ে তোমার বডি অলরেডি বিজি। এবার যদি কোনো ব্যাকটেরিয়া তোমার বডিকে অ্যাটাক করে তাহলে তোমার বডি ডিফেন্ড কিভাবে করবে? এটার জন্য ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যাতে ব্যাকটেরিয়াল অ্যাটাক বা অন্য অ্যাটাকস থেকে তোমার বডি সিকিউর থাকে, অ্যান্ড তুমি যাতে টাইম পাও যে ভাইরাসটাকে ফাইট করার জন্য। মনে রাখবে ভাইরাল অ্যাটাকসে তোমার বডি তোমাকে সুস্থ করে, অন্য কিছু না। তুমি তোমার বডিকে একটু হেল্প করতে পারো কিভাবে? ওই অ্যান্টিবায়োটিক্স নিয়ে, আইটু কি ভিটামিন সি নিয়ে, ঠিক আছে। ভিটামিন সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইমিউন সিস্টেম। তো ভিটামিন সি লেবু টেবু অনেক যদি কনস্ট্যান্ট, আর ভিটামিন সি কিন্তু বডিতে স্টোর হয় না, মনে রাখবে যে আজকে খেলাম 10 দিন যাবে না, এটা ইউরিনের সাথে বেরিয়ে যায় এক্সেস যেটা থাকে। ভিটামিন সি ইজ নট স্টোর্ড ইন আওয়ার বডি। এরকম অনেক ভিটামিনস আছে যেগুলো ওয়াটার সলিউবল, তাই ব্লাড থেকে ফিল্টার হয়ে কিডনি দিয়ে মানে ইউরিন দিয়ে বেরিয়ে যায়। এটার জন্য এভরিডে, আর আগের দিনে মানুষ ভাবুক কতটুকু ইন্টেলিজেন্ট ছিল যে এভরিডে লেবু এবং মরিচ খাওয়ার হ্যাবিট করে নিয়েছিল। এইবারও মানে এরকম হ্যাবিট যে ঘরের মধ্যে কিছু হলেই লেবু চিপে খেতে লাগে, হ্যাঁ না, এটা টেস্ট হয়ে যায়। তো এই যে টেস্টটা এটা আগের দিন থেকে এসছে। আগের দিনের মানুষ তো জানতো না, ওরা জাস্ট জানতো যে প্রত্যেকদিন লেবু খেতে লাগে। কেন খেতে লাগে? নাও উই নো যে ভিটামিন সি বডিতে স্টোর হয় না, এভরিডে আমার খেতে লাগবে ওইটা, ঠিক আছে। আর গ্রিন চিল্লির মধ্যে অনেক পরিমাণে ভিটামিন সি থাকে। তার মানে এটা না যে ডেইলি একদম খেয়ে নেবে আর পেট পেট জ্বলবে পড়ে, নট লাইক দিস। আচ্ছা, তো চলো এবার হচ্ছে ইমিউন রেসপন্স। ইমিউন আগেই বলেছিলাম, ইমিউন সিস্টেম মানে আমার বডির প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে। তো তো ইমিউন রেসপন্স মানে আমার বডিতে যখন কিছু অ্যাটাক হবে তখন আমার ইমিউন সিস্টেমটা কিভাবে রেসপন্ড করবে, কারেক্ট? কি লেখা আছে? অ্যান ইমিউন রেসপন্স ইজ দ্য ওয়ে ইন হুইচ এ হিউম্যান বডি রেসপন্স টু ইনভেশন বাই স্পেসিফিক প্যাথোজেন অর অ্যান্টিজেন, ঠিক আছে। ইনভেশন শব্দটা হিস্ট্রিতে পাই আমরা না, অ্যাটাক, ইনভেশন, ইনভেশন বাই এ স্পেসিফিক প্যাথোজেন অর অ্যান্টিজেন। আচ্ছা, অ্যান্টিজেন মানে কি? প্যাথোজেন অর অ্যান্টিজেন লিখেছি। অ্যান্টিজেন হচ্ছে ওই কেমিক্যালটা যার এগেনস্টে আমার বডি অ্যান্টিবডি বানাবে, ঠিক আছে। এবার বায়োলজিক্যাল সিস্টেম মানে আমরা যেমন কি মানুষ দেখে বুঝতে পারছি, ভাইরাসকে বা ব্যাকটেরিয়াকে চোখে দেখতে পারছি না, বাট মাইক্রোস্কোপের আন্ডারে দেখা যায়, তো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। বাট আমার বডির ভিতর যে ডব্লিউবিসি আছে, দ্য গড হ্যাজ নট গিভেন দ্য ডব্লিউবিসি সাম আইস। চোখ তো দেয়নি ডব্লিউবিসিসকে যে ও দেখে চিনবে আরে এটা তো ব্যাকটেরিয়া। বডির ভিতর সারা কমিউনিকেশন হয় কেমিক্যালসের মাধ্যমে, ঠিক আছে। তো আমার ডব্লিউবিসি যে রিকগনাইজ করবে যে এটা একটা ভাইরাস, এটা একটা ব্যাকটেরিয়া, কিভাবে করবে? ওর বডির উপর কিছু কেমিক্যালসকে ডিটেক্ট করে, ঠিক আছে। ওই কেমিক্যালগুলোই হচ্ছে অ্যান্টিজেন, ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি আমার ডব্লিউবিসি ব্যাকটেরিয়াকে চিনতে পারছে না, ব্যাকটেরিয়ার বডির উপর যে কেমিক্যালস আছে ওই কেমিক্যালটাকে চিনতে পারছে। বা ওর যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, একটা ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে বা ভাইরাসের যে আরএনএ আছে বা ডিএনএ আছে, ওইগুলাকে দেখে দেখে না ডিটেক্ট করে আমার ডব্লিউবিসি চিনে যে দিস ইজ অ্যান্টিজেন, ক্লিয়ার? বুঝিস নি? মানে আমার জন্য তো হচ্ছে কে অ্যাটাক করছে, আমাকে ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। বাট আমার ডব্লিউবিসি কখনো ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া হিসেবে তো চিনতে পারবে না, বিকজ অত চোখ নাই, হাত নাই যে ধরে দেখবে, ঠিক আছে না, দেখবে ও, ও কি চিনবে? ও জাস্ট কেমিক্যাল চিনে, ঠিক আছে। আমার ডব্লিউবিসি শুরু থেকে শেষ অব্দি আমার বডির সমস্ত কেমিক্যালকে চিনে। যেই বাইরে থেকে কিছু একটা ঢুকলো, যেমন কি ধরে নাও একটা ভাইরাস, এটা তো ভাইরাসের উপর ওর কিছু কোটিং বোটিং থাকবে, হুইচ উইল বি ডেফিনেটলি মেড আপ অফ সাম কেমিক্যালস। যেমন আমার সেল মেমব্রেন কিছু কেমিক্যাল দিয়ে তৈরি, ওরও কোটিং কিছু সেল মানে কেমিক্যাল দিয়ে তৈরি থাকবে। আমার ডব্লিউবিসি বাস ওই কেমিক্যালটাকে ডিটেক্ট করবে যে এটা তো আমার বডির কেমিক্যাল না, ঠিক আছে। বাস ওইটাই ওর জন্য অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে একটা কেমিক্যাল যার রেসপন্সে আমার ডব্লিউবিসি অ্যান্টিবডি বানাবে, ঠিক আছে। আমার জন্য হচ্ছে ও একটা ব্যাকটেরিয়া, আমার জন্য হচ্ছে একটা ভাইরাস, বাট আমার বডির জন্য হচ্ছে একটা ফরেন কেমিক্যাল, আর কিছু না, ক্লিয়ার? অ্যান্ড দ্যাট কেমিক্যাল ইজ নোন এজ অ্যান্টিজেন, বুঝা গেছে? তো কনফিউজ হবে না, প্যাথোজেন অ্যান্টিজেন। প্যাথোজেন হচ্ছে আমার জন্য, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে এটা একটা লিভিং অর্গানিজম, প্যাথোজেন আমার জন্য শব্দটা। অ্যান্টিজেন কার জন্য শব্দ? ডব্লিউবিসির ক্ষেত্রে। ডব্লিউবিসি এটাকে লিভিং না নন লিভিং সেটা বুঝতে পারে না, ঠিক আছে। এবং ওই বুঝতে পারে না দেখেই ভ্যাকসিনেশন আবিষ্কার হয়েছে। ভ্যাকসিনেশন যেটার মধ্যে আমার ডব্লিউবিসিকে উল্লু বানানো হয়, ঠিক আছে। যেমন আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয় ফলস সিচুয়েশন ক্রিয়েট করে, হ্যাঁ। তো ওরা তো যদিও জানে যে এটা ফলস সিচুয়েশন, এবার ওরা মক ড্রিল করে ট্রেনিং করে যে সত্যি সত্যি যদি টেররিস্ট অ্যাটাক করে তাহলে কিভাবে মাথায় গুলি মারতে লাগবে, ঠিক না? ট্রেন ইট।
তো আমার বডিকেও কি করা হয়, ভ্যাকসিনস দেওয়া হয়। পোলিও ভ্যাকসিন, কি টিউবারকুলোসিস ভ্যাকসিন, হ্যাপাটাইটিসের ভ্যাকসিন। ভ্যাকসিন মানে কি, ভ্যাকসিনের মধ্যে কি দেওয়া হয়, ভ্যাকসিনের মধ্যে ওই ডিজিজ কজিং প্যাথোজেনটাকে তোমার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু ওটাকে মেরে, ঠিক আছে, ওটাকে মেরে ঢুকানো হয়, বুঝেছো? হ্যাঁ, কি কি বলেছিস? না না, ভ্যাকসিনেশন তো দরকার। ভ্যাকসিন নিলে তোমার বডিতে ওই ডিজিজ কজিং জার্মটাকে, লিসেন, ওই ডিজিজ কজিং জার্মটাকে মেরে তোমার বডিতে ঢুকাচ্ছে। এটা তোমার বডিতে কোনো ডিজিজ করবে না, বাট তোমার ডাব্লিউবিসি তো আর বুঝে না যে এটা ড্যাড। ওর জন্য তো এটা একটা কেমিক্যাল, কেমিক্যাল দেখে নেবে, সাথে সাথে সমস্ত প্রসিজার স্টার্ট করে দেবে অ্যান্টিবডি বানানোর, বানিয়ে নেবে অ্যান্টিবডি, বানিয়ে ওটাকে ডেস্ট্রয় করে দেবে। নাও ডাব্লিউবিসি উইল ফিল লাইক ভিক্টরি, ঠিক আছে, এবং চিনে নেবে যে अगर ये दूसरी बार आया तो फटाक से मार देंगे, এরকম টাইপের আর কি। তো এইবার যখন সত্যি সত্যি তোমার বডি ওই কি বলে প্যাথোজেনের এক্সপোজে আসবে, তোমার বডিতে ওই প্যাথোজেনটা সত্যিকারের যাবে, তখন তোমার বডি তো অলরেডি রেডি, এটাকে আগে থেকেই চিনে মেরে দেবে, ঠাস করে মেরে দেবে। এটার জন্য তো ভ্যাকসিন নেই, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট। ইন ভ্যাকসিন হোয়াট উই টেক দ্যাট পার্টিকুলার প্যাথোজেন, ঠিক আছে, এটাকে মেরে অথবা উইক করে এটাকে নেওয়া হয়। যেমন পোলিওর মধ্যে মারা হয় না, পোলিও যে ভ্যাকসিনটা মুখে নেয়, পোলিওর মধ্যে পোলিও ভাইরাসকে মারা হয় না, বাট ওইটাকে উইক করে দেওয়া হয়। এটা তোমার বডিতে ডিজিজ করতে পারবে না, ঠিক আছে। পোলিও ভাইরাসকে উইক করে দেওয়া হয় বিকজ পোলিও ভাইরাস আমাদের গাটে গিয়ে মানে এলিমেন্টারি ক্যানেলে গিয়ে কলোনি বানায়, মানে ওর প্রোডাকশন করে, বেশি বাড়ায়, তারপর গিয়ে আমার ইমিউন সিস্টেম ট্রিগার হয়। তো ওইটা যদি না হয় ইমিউন সিস্টেম ট্রিগার হবে না। তো ওইটার জন্য ওকে মেরে যদি পাঠিয়ে দেয় তাহলে তো কলোনি বানাতে পারবে না, তো ইমিউন সিস্টেম ট্রিগার হবে না, ঠিক আছে। সো দেয়ার আর সো মেনি সাইন্টিফিক রিজনস যে এক একটা ভ্যাকসিন কিভাবে কাজ করে। এই যে তোমরা যে কোভিশিল্ড আর কোভ্যাক্সিন নিয়েছো, কি ভাবছো যে দুটোটা সেম? দুটোটার মধ্যে ওই SARS-CoV-2 কে মেরে উইক করে ঢুকানো হয়েছে না। একটার মধ্যে প্রোটিন কোট আছে, একটার মধ্যে ওই ভাইরাসটা আছে, এই যে প্রোটিন কোট, ঠিক আছে, একটার মধ্যে ওই প্রোটিন কোডটাকে তোমার বডিতে ঢুকিয়ে দিয়েছে, জাস্ট প্রোটিন কোড। এবার তোমার বডি কি জানে, এই প্রোটিন কোড নিয়ে যে ঢুকবে ওটা হচ্ছে অ্যান্টিজেন, নেক্সট টাইমের জন্য আর কি, ক্লিয়ার? এটার জন্য বলে না যে ওই কি বলে চিকেন পক্স হলে একবার হলে আর হয় না ভাই, বিকজ একবার হলে ওই যে ভাইরাসটা তোমার বডিতে অ্যাটাক করেছে, তোমার বডিতে ওইটাকে আস্তে 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 ফাইট করতে 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 একটা টাইম পরে মেরে দেয়, ঠিক আছে। কোনো শীতলী মায়ের পূজা টুজা লাগে না, ওকে, ডোন্ট গিভ দিস, জাস্ট জাস্ট আইসোলেট ইউর সেলফ, কোয়ারেন্টাইন ইউর সেলফ, ঠিক আছে। কেন? বিকজ ইট ইজ এ ভাইরাল ডিজিজ, তোমার জন্য পুরো বাড়ির হয়ে যেতে পারে, ঠিক আছে। তো তুমি জাস্ট সরে যাও সবার থেকে, আলাদা হয়ে যায় একটা রুমের মধ্যে, আর হেলদি ডায়েট নাও, তোমার বডি অটোমেটিক্যালি এটার সাথে ফাইট করছে, এন্ড ইট উইল উইন। এটার মধ্যে 110% চান্স যে তুমিই জিতবে। তো একটু দিন লাগবে আর কি, কারণ যদি ইমিউন সিস্টেম একটু উইক থাকে তো একটু বেশি দিন লাগবে, স্ট্রং থাকলে এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? বাট সেকেন্ড টাইম কেন হয় না? বিকজ তোমার বডি অলরেডি জানে যে এই ভাইরাসটা এরকম এরকম অ্যাটাক করে, ঠিক আছে, অ্যান্টিবডি অলরেডি থাকে। আচ্ছা, হ্যাঁ, ভাইরাসটাকে ঢুকায়, হ্যাঁ, ওকে, টাইম লাগে না, এক্স্যাক্টলি ওইটাই। তো এটার পুরো একটা চেইন অফ কমান্ড থাকে। চেইন অফ কমান্ড মানে যেমন আর্মির মধ্যে চেইন অফ কমান্ড থাকে না, যে একদম আপার থেকে অর্ডার আসবে লোয়ার ব্রাঞ্চেসে, তারপর একদম ক্যাম্পের মধ্যে অর্ডার যাবে, চেইন অফ অর্ডার যেটাকে বলে। তো আমাদের বডির মধ্যেও অ্যাটাক হলে ইমিউন রেসপন্সের একটা চেইন অফ অর্ডার থাকে, ঠিক আছে। এই চেইন অফ অর্ডার প্রচুর হায়ার স্টাডিজে, মানে যদি বায়োসায়েন্স নিয়ে তোমরা গ্রাজুয়েশন লেভেল অব্দি পড়ো তাহলে গিয়ে একটা পেপার পাবে মাইক্রোবায়োলজি বলে, বা ইমিউনোলজি, মাইক্রোবায়োলজির মধ্যে পাবে না, ইমিউনোলজি বলে একটা পেপার থাকে, ওই ইমিউনোলজির মধ্যে এই পুরো বডির রেসপন্সটা পাবে আর কি। ওই বডির রেসপন্সের মধ্যে তখন দেখা যায় দুই রকমের রেসপন্স হয়, একটা হয় সেল মেডিয়েটেড রেসপন্স, একটা হয় অ্যান্টিবডি মেডিয়েটেড রেসপন্স। সেল মেডিয়েটেড রেসপন্সের মধ্যে মনে আছে বলেছিলাম কিছু ডাব্লিউবিসি খেয়ে নেয়, ফেগোসাইটোসিস করে, হুম, ওটা হচ্ছে সেল মেডিয়েটেড রেসপন্স। এমন না যে জাস্ট অ্যান্টিবডি বানিয়েই মারবে, ইনিশিয়ালি অনেক ডাব্লিউবিসি এনগালফ করবে, ফেগোসাইটোসিস করবে, আর তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি বোধহয়, ফেগোসাইটোসিসের ভিডিও দেখিয়েছিলাম, হুম, আচ্ছা। তো সেল মেডিয়েটের মধ্যে টি লিম্ফোসাইটস এবং ম্যাক্রোফেজাস থাকবে। ম্যাক্রোফেজাস কে কে? ম্যাক্রোফেজাস কে কে? মনোসাইটস অ্যান্ড
নিউট্রোফিলস ভুলে গেছো? নিউট্রোফিলস হচ্ছে ন্যাচারাল কিলার সেলস, এনকে সেলস বলে। আর মনোসাইট যেগুলো, এগুলাকে ম্যাক্রোফেজাস বলে। পরবর্তী সময়ে কি বলেছিলাম, যখন কোথায় যায়, এরিওলার টিস্যুতে যায়। ওয়াই ডু ইউ ফরগেট অ্যাবাউট ইয়োর বডি? কিভাবে ভুলে যাও? আমার তো সব মানে চোখের সামনে ভাসতে থাকে, তোমাদের ভাসে না কেন চোখের সামনে? হুম, এম ফর মনোসাইটস, এম ফর ম্যাক্রোফেজাস, ঠিক আছে? ইউ ক্যানট ইমাজিন অলসো, তোমার বডিতে, মানে আমাদের বডিতে এমনও কিছু সেল আছে যেগুলার কাজ কি জানো? যেগুলার কাজ হচ্ছে এই যে বি লিম্ফোসাইট, এটা তো অ্যান্টিবডি বানাবে, তো এটার কাছে প্রদর্শন করা নিয়ে, যেটা হচ্ছে অ্যান্টিজেন, যেটা আমার বডিতে ঢুকেছে। তোমার বডিতে একটা অ্যান্টিজেন ঢুকেছে, ঠিক আছে? ওই সেলের কাম হচ্ছে ওইটাকে ধরে ভালো করে নিয়ে বি লিম্ফোসাইটের কাছে তুলে ধরা, যে সি, এটা স্ট্রাকচার হচ্ছে এরকম। নাও ইয়োর অ্যাক্টিভিটি ইজ টু মেক অ্যান অ্যান্টিবডি যেটা ওইটাকে মারবে, ঠিক আছে? বি লিম্ফোসাইট ইজ সুপার হিরো এর। তো বি লিম্ফোসাইটের জন্য সবাই কাজ করবে। এগুলোকে বলে এপিসিস। এপিসিস, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। ম্যাক্রোফেজও তার মধ্যে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, টি লিম্ফোসাইটও এর মধ্যে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে? আরও সেল আছে ডেন্ড্রিটিক সেলস বলে, আরও নাম আছে। ওকে, তো আশা করি এই জিনিসগুলো বুঝেছো যে ইমিউন রেসপন্স কিভাবে হবে। ইমিউন রেসপন্স দুই রকম হতে পারে, একটা হচ্ছে সেল মেডিয়েটেড, একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। সেল মেডিয়েটেড মানে ফ্যাগোসাইটোসিস হবে, ঠিক আছে? আর টি লিম্ফোসাইট কাজ করবে, আর ওটার মধ্যে বি লিম্ফোসাইট কাজ করবে, ঠিক আছে? এনি ডাউট টিল? কোনো ডাউট নেই? তো ইমিউন সিস্টেম এবং ফার্দার ডিজিজগুলো নিয়ে আমরা লাস্ট একটা ক্লাস করব, নেক্সট ক্লাস করে শেষ করে দেবো, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেক দ্য লোড, কারণ এরপরে আমরা ডিজিজে যাব, একটা একটা করে ডিজিজ পড়বো, যে টিউবারকুলোসিসে কি হয়, ম্যালেরিয়ার মধ্যে কি হয়, কে করে, সিমটমস কি, সবগুলা। তো যদি তোমরা লোড নিতে পারো, একদিনে সব ডিজিজ কভার করে চ্যাপ্টার শেষ করে দেবো। আর যদি না নিতে পারো তাহলে 2 দিন ব্রেক করবো ডিজিজের জন্য, ঠিক আছে? ডিপেন্ডস আপ টু ইউ।